পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে আমাদের হাতে একটা দারুণ জিনিস এসে পৌঁছেছে। হ্যাঁ, এটাকে ঠিক কাগজ না বলে একটা ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। একদম। এটা কোনো দলের ইস্তেহার বা কোনো নেতার বক্তৃতার কপি নয়, বরং মনে হচ্ছে আমরা যেন বিজেপির ওয়াল রুমের ভেতরে উঁকি মারার সুযোগ পেয়েছে। আর এই ব্লুপ্রিন্টের সবচেয়ে চমকপ্রদ চালটা হলো, এবার আর দিল্লি থেকে শুধু নির্দেশ আসবে না, খোদ দিল্লির পাওয়ার সেন্টারটাই যেন আগামী কয়েক মাসের জন্য কলকাতায় শিফট হয়ে আসছে। মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর দলের আরেকজন শীর্ষ নেতা। হ্যাঁ, আমাদের হাতে থাকা তথ্য বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের অন্যতম প্রধান সংগঠক ভূপেন্দ্র যাদব নির্বাচনের শেষ পর্যন্ত কলকাতাতেই ঘাঁটি গাড়তে চলেছেন। ডেলি প্যাসেঞ্জারই নয়, একেবারে পাকাপাকি আস্তানা। এই বিষয়টাই তো আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। ঠিক। আচ্ছা, তাহলে চলুন এই দাবা খেলার এক একটা চাল ধরে এগোনো যাক। আমার প্রথম প্রশ্নটাই খুব স্বাভাবিক। হঠাৎ করে পশ্চিমবঙ্গের উপর এতখানি ফোকাস কেন? বিহারে তো ওরা কোনো মতে জিতেছে, কিন্তু বাংলার জন্য এমন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার কারণটা কি? কারণ আমাদের সূত্র অনুযায়ী বিহার ছিল একটা, ধরুন, সেমিফাইনাল। হ্যাঁ, আসল ফাইনালটা পশ্চিমবঙ্গ। আর এখানকার তথ্য একটা শব্দ ব্যবহার করেছে যা খুব গুরুত্বপূর্ণ, মরিয়া। মরিয়া? দিল্লির নেতৃত্ব নাকি বঙ্গের মাটিতে পদ্মের ঢেউ আনতে মরিয়া। এই মরিয়া শব্দটা শুধু জেতার ইচ্ছে বোঝাচ্ছে না, এটা একটা ডু অর ডাই পরিস্থিতিকে তুলে ধরছে। আচ্ছা। ওরা পশ্চিমবঙ্গকে শুধু আরেকটা রাজ্য হিসেবে দেখছে না, এটাকে একটা আদর্শগত যুদ্ধ বা আইডিওলজিক্যাল ব্যাটল গ্রাউন্ডের শেষ সীমানা হিসেবে দেখছে। তাই এখানে কোনো ঢিলেমি দেওয়ার জায়গা নেই। আর এই যুদ্ধের সেনাপতির দায়িত্বে দুজন, অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব। সূত্র বলছে এরা ভোট কৌশলী, কিন্তু দুজনেরই তো ছাপড়ায় একই রকম পরিচিতি। তাহলে এই দুজনের মধ্যে কাজের ভাগাভাগিটা ঠিক কি রকম হবে? আপাত দৃষ্টিতে এক মনে হলেও এর ভেতরে একটা খুব স্পষ্ট বিভাজন আছে, আর এটাই এই পরিকল্পনার আসল সৌন্দর্য। কিরকম? দেখুন, ভূপেন্দ্র যাদব হলেন ইঞ্জিনিয়ার, যিনি পর্দার আড়ালে থেকে সংগঠনের ভিতটা তৈরি করবেন। একেবারে বুথ স্তর থেকে শুরু করে জেলায় জেলায় সংগঠনকে মজবুত করা, কোন অঞ্চলে কাদের দায়িত্ব দেওয়া হবে সেই তালিকা তৈরি করা। একদম তৃণমূল স্তরের কাজগুলো। একদম। এমনকি আরএসএস এর বাছাই করা কর্মীদের ঠিক কোথায় কাজে লাগানো হবে, এই পুরো অর্গানাইজেশনাল মেশিনারি তৈরির দায়িত্ব তার। অর্থাৎ ভেতরের কাঠামোটা উনি দেখবেন। তাহলে অমিত শাহ হলেন সেই জেনারেল, যিনি সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধটা লড়বেন। তার কাজটা রাজনৈতিক। রাজনৈতিক মানে রাজ্যের শাসকদলকে কোন কোন ইস্যুতে কোণঠাসা করা হবে, মিডিয়াতে কি ন্যারেটিভ তৈরি করা হবে, বিজেপির বঙ্গ ব্রিগেডকে কে পরিচালনা করবে, কখন আক্রমণাত্মক হতে হবে আর কখন রক্ষণাত্মক, এই পুরো রাজনৈতিক রণকৌশলটা আসবে তার মস্তিষ্ক থেকে। আচ্ছা। একজন সংগঠন দেখবেন আর একজন রাজনীতি। এটা একটা নিখুঁত বিভাজন। কিন্তু এই মডেলটা কি আগে অন্য রাজ্যে দেখা গেছে, নাকি পশ্চিমবঙ্গের জন্য এটা বিশেষভাবে তৈরি? কারণ সাধারণত তো রাজ্য স্তরের নেতারাই সংগঠন দেখেন। ঠিক, কেন্দ্রীয় নেতৃত্ব ওপর থেকে নজর রাখে। হ্যাঁ, এখানে তো একেবারে উল্টো ছবি। এটাই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ মডেল। কারণ বিজেপি বুঝতে পেরেছে অন্য রাজ্যের ফর্মুলা এখানে পুরোপুরি খাটবে না। এখানে সংগঠন একটা বড় দুর্বলতা ছিল, তাই সেটাকে মেরামত করার জন্য ভূপেন্দ্র যাদবের মতো কাউকে দরকার ছিল, যিনি মাটি কামড়ে পড়ে থেকে কাজটা করতে পারেন। আবার এখানকার রাজনৈতিক লড়াইটা এতটাই তীব্র যে সেটা সামলানোর জন্য অমিত শাহের মতো কাউকে দরকার, যিনি সরাসরি লড়াইটা পরিচালনা করতে পারবেন। এটা আসলে দুর্বলতা ঢাকার একটা আগ্রাসী কৌশল বলা যায়। একদম। এই আগ্রাসী মনোভাবের কথাই যদি বলি, তাহলে সল্টলেকে দুটো বাড়ি ভাড়া নেওয়ার বিষয়টা আসছে। এটা তো শুধু থাকার ব্যবস্থা করা নয়, এটা একটা বিরাট রাজনৈতিক স্টেটমেন্ট, তাই না? অবশ্যই। এর পেছনের গল্পটা বুঝতে হবে। অতীতে তৃণমূল কংগ্রেস বারবার কেন্দ্রীয় নেতাদের পরিযায়ী পাখি বলে, কটাক্ষ করত। হ্যাঁ, ডেলি প্যাসেঞ্জার। ঠিক। এই কথাটা মানুষের মনেও গেঁথে গিয়েছিল যে এরা ভোটের সময় আসেন, তারপর আর পাত্তা পাওয়া যায় না। কলকাতায় পাকাপাকিভাবে বাড়ি ভাড়া করে থাকাটা সেই পরিযায়ী পাখি বা বহিরাগত তকমার একটা মোক্ষম জবাব দেওয়ার চেষ্টা। শুধু জবাব নয়, আমার তো মনে হয় এটা বিজেপির অতীতের ভুল থেকে শেখার একটা বড় প্রমাণ। ওরা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বহিরাগত তকমাটা কতটা ক্ষতিকর হতে পারে। ঠিক তাই। তাই এবার তারা শুধু নেতা পাঠাচ্ছে না,
আস্ত একটা পাওয়ার সেন্টার কলকাতাতে স্থাপন করতে চাইছে। রাইট। আর এর আরেকটা দিকও আছে। এটা শুধু বিরোধীদের জন্য বার্তা নয়, নিজেদের কর্মীদের জন্য একটা বিরাট বার্তা। আচ্ছা। অনেক সময় কর্মীরাই অভিযোগ করেন যে ভোটের পর নেতারা আর থাকেন না, তারা ভরসা পান না। যখন কর্মীরা দেখবে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গেই কলকাতায় থাকছেন, তখন তাদের মনোবল স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যাবে। এটা একটা বড় ফ্যাক্টর। এমনকি আমাদের সূত্র বলছে এই বাড়িগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর পরিকল্পনা শুরু করে দিয়েছে। ভাবুন একবার, একটা নির্বাচনী প্রস্তুতির জন্য কি পরিমাণ আয়োজন। কিন্তু এই যে কলকাতায় বাড়ি ভাড়া করে থাকা, এই মনস্তাত্ত্বিক চাপটা তখনই কাজে দেবে যদি তাদের জেতার মতো সংখ্যা থাকে। সূত্রের দেওয়া সংখ্যাগুলো কিন্তু একটা অন্য গল্প বলছে। হ্যাঁ, ওই জায়গাটা একটু ভাবার মতো। মোট 294টা আসনের মধ্যে বিজেপি নাকি মাত্র 30টা আসনে ভালো অবস্থায় আছে, আর 30টাতে লড়াই করার মতো জায়গায়। কিন্তু সরকার গড়তে তো লাগবে 148টা আসন, আর ওদের লক্ষ্য 160-এর বেশি। এই বিশাল লাভটা ওরা দেবে কিভাবে? তা হচ্ছে না, একেবারে নিচ থেকে তৈরি হচ্ছে। যেমন এই কাগজটা বিশেষভাবে দক্ষিণ 24 পরগনা জেলার কথা উল্লেখ করেছে। দক্ষিণ 24 পরগনা? ওটা তো তৃণমূলের সবচেয়ে শক্ত ঘাঁটিগুলোর একটা। ঠিক, আর সেই কারণে এই উদাহরণটা গুরুত্বপূর্ণ। ওই জেলার সংগঠন আর ভোট বাড়ানোর জন্য 6 জন বাছাই করা কর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। মাত্র 6 জন? বাছাই করা 6 জন। এর মানে হলো বিজেপি শুধু রাজনৈতিকভাবে নয়, একটা আদর্শগত বা আইডিওলজিক্যাল ভিত্তি তৈরির চেষ্টা করছে তৃণমূলের দুর্গের ভেতরে। এটা শুধু ভোট জেতার কৌশল নয়, এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক বিস্তারের পরিকল্পনা। তার মানে ওরা জানে যে সহজ আসনগুলো দিয়ে সরকার গড়া যাবে না, কঠিন জায়গাগুলোতেই জিততে হবে। একদম। তার মানে এটা একটা মাইক্রো ম্যানেজমেন্টের নিখুঁত উদাহরণ, যেখানে সংগঠন দুর্বল, যেখানে ভোট কম, সেই জায়গাগুলো চিহ্নিত করে সেখানে লোক নিয়োগ করা। এবং আরএসএস এর মতো সংগঠনের সাহায্য নিয়ে সেই ফাঁকগুলো ভরাট করার চেষ্টা করা হচ্ছে। এই 30 থেকে 160-এর দীর্ঘ পথ, সেটা তারা এভাবেই ধাপে ধাপে পূরণ করতে চাইছে। আর এই মাইক্রো ম্যানেজমেন্টের জন্যই নেতাদের কলকাতায় থাকাটা জরুরি। দিল্লি থেকে বসে তো এটা সম্ভব না। না না, দিল্লি থেকে ফোন বা ভিডিও কলে এই কাজটা হয় না। মাটিতে থেকে কর্মীদের সঙ্গে বসে প্রত্যেকটা অঞ্চলের নারী নক্ষত্র বুঝে এই পরিকল্পনাগুলো করতে হয়। বাড়ি ভাড়া করার সিদ্ধান্তটা তাই শুধু প্রতীকী নয়, এটা একটা কার্যকরী সিদ্ধান্তও বটে। বেশ, এটা তো গেল ভিত তৈরির কাজ, যা পর্দার আড়ালে চলবে। কিন্তু নির্বাচন তো প্রচারের আলোতেই লড়া হয়। সেই হাই ভোল্টেজ প্রচারের দিকটা নিয়ে আমাদের সূত্র কি বলছে? অমিত শাহ নিজে নাকি 25 থেকে 28টা জনসভা করবেন। হ্যাঁ, এবং শুধু তিনিই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসবেন। এখানেও একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। তিনি শুধু একদিনের জন্য এসে সভা করে ফিরে যাবেন না। সূত্র বলছে তিনি কখনো কখনো 2-3 দিনের কর্মসূচি নিয়ে আসবেন এবং থাকবেন রাজভবনে। রাজভবনে থাকবেন? হ্যাঁ, এবং তিনিও প্রায় 25টা জনসভা করবেন। তার মানে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে প্রায় 50-এর বেশি জনসভা করবেন শুধু একটা রাজ্যে। এটা তো একটা শক অ্যান্ড অকৌশলের মতো শোনাচ্ছে। নিঃসন্দেহে প্রতিপক্ষকে প্রচারের বন্যায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা আর কি। এর উদ্দেশ্য হলো একটা লাগাতার প্রচারের ঢেউ তৈরি করা, যা থামতেই দেওয়া হবে না। একটা সভা শেষ হলে পরেরটার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর ফলে মিডিয়ার নজরও সব সময় তাদের দিকেই থাকবে। আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় চোখে পড়ছে। অসম, উত্তরপ্রদেশ এবং বিহারের মুখ্যমন্ত্রীদেরও নাকি প্রচারের জন্য আনা হবে। এর পিছনে যুক্তিটা কি হতে পারে? শুধু মুখ বাড়ানোর জন্য তো নয় নিশ্চয়ই। একদমই নয়। এটাও একটা খুব সুচিন্তিত পরিকল্পনা। এর দুটো প্রধান কারণ আছে। কি কি? প্রথমত, বিভিন্ন রাজ্যে তাদের সফল মুখ্যমন্ত্রীদের এনে তারা বোঝাতে চায় যে তাদের একটা নির্দিষ্ট মডেল অফ গভর্নেন্স বা শাসনের মডেল রয়েছে, যা তারা পশ্চিমবঙ্গেও প্রয়োগ করতে চায়। এটা একটা পজিটিভ ক্যাম্পেনিংয়ের অংশ। আর দ্বিতীয় কারণটা আরও বেশি কৌশলগত। এটা হলো ভোটারদের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলাদাভাবে সংযোগ স্থাপন করা। একটু ভেঙে বললে? যেমন ধরুন যোগী আদিত্যনাথকে আনা। এর একটা স্পষ্ট উদ্দেশ্য হলো হিন্দুত্ববাদী ভোটের কনসলিডেশন।
আবার অসমের মুখ্যমন্ত্রীকে আনার অর্থ উত্তরবঙ্গের রাজবংশী বা অন্যান্য জনজাতির ভোটারদের কাছে একটা বার্তা দেওয়া, কারণ অসমের সঙ্গে তাদের একটা সামাজিক ও সাংস্কৃতিক যোগ রয়েছে। আর বিহার? একইভাবে বিহারের মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজ্যের হিন্দিভাষী ভোটারদের আকর্ষণ করতে পারে। এটা আসলে এক মাপের জুতো সবার পায়ে গলানোর চেষ্টা নয়, বরং প্রত্যেক গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা দেওয়ার কৌশল। আচ্ছা, এই পুরো আয়োজন, এই সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা, এটাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে? অতীতে তো তারা এই ধরনের বিষয়কে কটাক্ষ করে বা হালকাভাবে উড়িয়ে দিয়েছে। না, এখানেই একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কি রকম? আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী তৃণমূল নেতৃত্ব বিজেপির এই নতুন কৌশলকে, অর্থাৎ কেন্দ্রীয় নেতাদের বাংলায় ঘাঁটি গেড়ে বসার বিষয়টিকে এবার যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে, এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর মানে হলো তারা আগের মতো এটাকে আর হালকাভাবে নিচ্ছে না। তারাও বুঝতে পারছে যে এবারের খেলার নিয়মটা হয়তো কিছুটা অন্যরকম হতে চলেছে এবং তাদের পাল্টা কৌশলও সেই অনুযায়ী সাজাতে হবে। বেশ, তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, ছবিটা কি দাঁড়ায়? এটা স্পষ্ট যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে বিজেপি শুধু জেতার জন্য লড়ছে না, বরং একটা দীর্ঘমেয়াদী এবং গভীরভাবে পরিকল্পিত অভিযানের মাধ্যমে লড়ছে। একেবারে। এই পরিকল্পনার দুটো দিক জলের মতো পরিষ্কার। একদিকে ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে নিচু স্তরের সংগঠনকে শক্তিশালী করার একটা নীরব কিন্তু নিরন্তর প্রক্রিয়া চলবে, সাইলেন্ট ওয়ার্ক। হ্যাঁ, আর অন্যদিকে অমিত শাহের নেতৃত্বে রাজনৈতিক ও প্রচারের কৌশল নির্ধারণ করা হবে, যা অনেক বেশি দৃশ্যমান এবং আগ্রাসী হবে। আর এই দুটোকে এক সুতোয় বাঁধছে কলকাতায় তাদের সশরীরে উপস্থিতি। সূত্রটা যেভাবে শেষ করেছে যে বিজেপির চাণক্যের আগামী কয়েক মাসের আস্থানা যে পশ্চিমবঙ্গ হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই লাইনটাই হয়তো পুরো কৌশলের সারমর্ম। ঠিক, এটা শুধু একটা নির্বাচন নয়, এটা একটা রাজনৈতিক দাবা খেলার মতো, যেখানে প্রধান খেলোয়াড়রা নিজেরাই বোর্ডের সামনে এসে বসেছেন চাল দেওয়ার জন্য। একদম। আর এই কারণেই এই নির্বাচনটা এত বেশি আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে, কারণ এখানে দুটো শক্তিশালী প্রতিপক্ষের লড়াই তো হবেই, তার সাথে দুটো ভিন্ন ধরনের কৌশলেরও লড়াই হবে। একদিকে তৃণমূলের মাটি আঁকড়ে থাকার রাজনীতি, আর অন্যদিকে বিজেপির এই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, নিখুঁতভাবে পরিকল্পিত কর্পোরেট ধাঁচের নির্বাচনী মেশিনারি। ঠিক এখানেই আমার শেষ প্রশ্নটা আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতাদের ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে। আমাদের হাতে থাকা সূত্রটি বিজেপির একটি নিখুঁত, কেন্দ্রীয়ভাবে তৈরি করা রাজনৈতিক নকশার কথা বলছে। বিহারের ব্লুপ্রিন্ট, মাইক্রো ম্যানেজমেন্ট, শীর্ষ নেতৃত্বের উপস্থিতি সবকিছুই খুব গোছানো, একেবারে অঙ্ক কষে করা। কিন্তু পশ্চিমবঙ্গের তো একটা নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি আছে, একটা মাটির বাস্তবতা আছে, যা অনেক রাজ্যের থেকে আলাদা। এখানকার রাজনীতি শুধু অঙ্কে চলে না, আবেগেও চলে। প্রশ্নটা হলো, কেন্দ্রীয়ভাবে তৈরি করা এই নিখুঁত ব্লুপ্রিন্টের সঙ্গে পশ্চিমবঙ্গের এই মাটির বাস্তবতার মেলবন্ধন বা সংঘাত ঠিক কীরকম হতে পারে? একটি পূর্ব পরিকল্পিত কৌশল যখন পশ্চিমবঙ্গের মতো একটি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন রাজ্যের অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি হয়, তখন তার ফলাফল কী হতে পারে?